বুকনুক বাংলায় সবাইকে আমন্ত্রণ। আজকে আমি পড়ছি সমরেশ মজুমদার রচিত তার বিখ্যাত উপন্যাস কালবেলা। খুব দরকারি কিছু? জানি না, আমাকে পৌঁছে দিতে দেওয়া হয়েছিল। যা, খুব খারাপ লাগছে। তাহলে আমি ভালো করে খুঁজে দেখব। দেখো তো। ওরা খানিকটা এগোবার পর মাধবীলতা বলল, শোনো, আমার মনে হচ্ছে তোমার একা ট্রেনে ওঠা উচিত হবে না। কিছু হবে না, হলে কিছু করার থাকবে না। আজ কাকে মেরে ফেলা হয়েছে তার খবর পুলিশ পেলে নিশ্চয়ই হাওয়া খুব গরম হবে। অনিমেষ দাঁড়ালো। ঠিক বলেছ, তাহলে কি করা যায়? আমি তোমার সঙ্গে যাব। পাগল, তোমার স্কুল আছে না? থাক, কিন্তু তুমি সঙ্গে থাকলে কী লাভ হবে? স্বামী স্ত্রী দেখলে পুলিশ সন্দেহ করবে না। অনিমেষ মাধবীলতাকে দেখল। একটা খালি রিকশা দেখতে পেয়ে মাধবীলতা ততক্ষণে সেটাকে থামিয়েছে। তাই চেপে মাধবীলতা আঁচলটা মাথায় তুলে দিল সামান্য। একটু কাপড়ে হারাল, কিন্তু অনিমেষের মনে হচ্ছে পৃথিবীর সব সৌন্দর্য এর কাছে মুহূর্তে ম্লান হয়ে গেল। মাধবীলতা নিঃশব্দে অনিমেষের হাতে চিমটি কাটল। এই, কি দেখছো? অনিমেষ মুখ ফিরিয়ে নিল, কোনো কথা বলল না। মাধবীলতা কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। অনিমেষের বুকের ভেতর একটা লোহার বর গড়াচ্ছিল। অনেক কষ্টে নিজেকে সংযত রাখছিল। বাস স্ট্যান্ডের পাশ দিয়ে যেতে যেতে অনিমেষ রিক্সাওয়ালাকে থামতে বলল। ঠিক সামনেই একটা বাস দাঁড়িয়ে আছে, উপরে লেখা সাইথিয়া। রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করে সময়টা জেনে নিল অনিমেষ। সাইথিয়া যেতে যে সময় লাগবে তাতে নিশ্চিতভাবে সেখান থেকে ট্রেনটা ধরা যাবে। সাইথিয়া স্টেশনে নিশ্চয়ই কোনো বিপদের ঝুঁকি নেই। মাধবীলতা জিজ্ঞেস করলো, কি হলো? বাসে সাইথিয়া যাব। তুমি ঠিকই বলেছ, রিস্ক নিয়ে কোনো লাভ নেই। তুমি কি চাইছো আমি তোমার সঙ্গে না যাই? হ্যাঁ। কেন? তুমি জানো লতা। অনিমেষ আর কোনো কথা বাড়ালো না। চট করে সাইথিয়ার বাসটায় উঠে জায়গা খুঁজতে লাগলো। একদম পেছনের দিকে একটা সিট পাওয়া গেল। ব্যাগটা সেখানে রেখে নেমে এসে দেখলো মাধবীলতা গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে। রিক্সাটা তখনও চলে যায়নি। ঠিক সেই সময় আরেকটা প্রাইভেট বাস এসে স্ট্যান্ডে দাঁড়ালো। ওপরে সাদা কাগজে স্পেশাল শব্দটা লেখা, তার নিচে শান্তিনিকেতন কলকাতা। কন্ডাক্টর তার দরজায় দাঁড়িয়ে চেঁচাচ্ছে, বর্ধমান কলকাতা। অনিমেষ বলল, চমৎকার, কি সুন্দর ব্যবস্থা হয়ে গেল। তোমার আর ট্রেনে করে যাওয়া দরকার নেই। নিশ্চয়ই স্টেশনে লোক পিলপিল করছে। এই বাসটার খবর পেলে আর দেখতে হবে না। উঠে এসো চটপট। মাধবীলতার জিনিস নিয়ে অনিমেষ ভর্তি হয়ে যাওয়া বাসটায় উঠে পড়ল। প্রথম দিকে লেডিস সিটে রেখে জানালা দিয়ে ডাকতেই মাধবীলতা ভারী পায়ে উঠে এলো। অনিমেষ বলল, একদম টানা চলে যাবে, কষ্ট পাবে না। কষ্ট? মাধবীলতা হাসল। ওদিকে সাইথিয়ার বাস হর্ন দিচ্ছে। অনিমেষ বাস থেকে নেমে পড়তেই মাধবীলতা পেছনে ডাকলো। জানালার নিচে গিয়ে দাঁড়ালো অনিমেষ। মাধবীলতা চট করে ব্যাগ খুলে একটা খাম বের করে হাত বাড়িয়ে দিল। কি এটা? তোমার জন্য নিয়ে এসেছিলাম, দরকার হবে। অনিমেষ খামটা খুলতে যাবে এমন সময় বাসটা আবার সজোরে হর্ন বাজালো। দৌড়ে গিয়ে বাসে উঠল সে। ততক্ষণে প্রায় ভর্তি হয়ে গেছে, আর লোকেরা এখন দাঁড়িয়ে আছে মাঝখানে। ভিড় সাঁতরে কোনো রকম নিজের সিটে গিয়ে বসতেই সে মাধবীলতাকে দেখতে পেল। কলকাতার বাসের জানালায় ওর মুখ। মাধবীলতা হাসবার চেষ্টা করছে। কবে দেখা হবে বললে না? লিখব, চেঁচিয়ে বলল অনিমেষ। মাধবীলতা কি বলল শুনতে পেল না অনিমেষ, কারণ তখন সশব্দে বাসটা চলতে শুরু করেছে। এক পলকেই মাধবীলতার উদ্গ্রীব মুখটা মুছে গেল সামনে থেকে। মাধবীলতার বিপরীত মুখী বাসে বসে খামটা খুলে শক্ত হয়ে গেল অনিমেষ। 5টা 100 টাকার নতুন নোট খামের ভেতর, সঙ্গে একটা সাদা কাগজে 2টো অক্ষর লেখা, ভালো থেকো। খুব পাকা জুয়ারিও ভাবতে পারেনি কংগ্রেস এই নির্বাচন পশ্চিমবঙ্গে গরিষ্ঠতা হারাবে। কয়েকটি ব্যাপারে যে প্রতিকূল পরিস্থিতি হয়েছিল তার জন্য এমন ভরাডুবি হবে তা বিরোধীরাও আশা করেনি। মুশকিল হলো, কংগ্রেস হারলেও কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা পেল না। আদর্শের যে কেতাবি কথাবার্তা এতকাল পার্টিগুলো শুনিয়েছে তা বেমালুম ভুলে গিয়ে সম্পূর্ণ বিরোধী চিন্তার শক্তির সঙ্গে হাত মেলালো এবার। কংগ্রেস থেকে বিতাড়িত এক নেতার তৈরি জোরদারের সমর্থনপুষ্ট মুষ্টিমের এলন এ নিয়ে নির্বাচিত দলকে সামনে রেখে ময়দানে জনসভা করল মার্ক্সপন্থীরা। কারণ
মন্ত্রিত্বের ব্যাপারে মার্ক্সবাদী কমিউনিস্টদের অন্যান্য দলগুলো বিশ্বাস করতে পারছিল না। কদিন আগে ভোট পাওয়ার জন্য যারা খেয়েই করলো, তারাই একসঙ্গে দাঁত বের করে হাসলো। অনিমেষরা দেখলো শুধু মন্ত্রিত্ব পাওয়ার জন্য কম আসন পাওয়া গান্ধীবাদী নেতাকে শিখণ্ডী করে কমিউনিস্ট পার্টি রাইটার্স বিল্ডিং বসার স্বপ্ন সার্থক করলো। এমনকি স্বরাষ্ট্র দপ্তর পাওয়ার জন্য তাদের সব চেষ্টা ব্যর্থ হলে মুখ্যমন্ত্রী নামে একটি নতুন পদের উপঢৌকনে সন্তুষ্ট হতে হলো। কিন্তু প্রকাশ্যে ব্যাখ্যা দেওয়া হচ্ছিল এসবই হচ্ছে জনসাধারণের চাপে। নেতারা গোলাম হোসেনের গলায় ঘোষণা করলেন, জনসাধারণের রায় মাথা পেতে নিলাম। ফ্রন্ট গঠিত হলো। পার্টির বিরুদ্ধে এতকাল যে অভিযোগ বিক্ষুব্ধরা করত আরও সত্য বলে প্রমাণিত হলো তাদের কাছে। যারা ইতিমধ্যে পার্টি থেকে বেরিয়ে এসেছিল তারা আশা করেছিল এরকম আদর্শহীন দল থেকে এবার অনেকেই তাদের সঙ্গে যোগ দেবে, কিন্তু কার্যত তা হলো না। পার্টির এই আচরণে যুক্তিসঙ্গত কোনো ব্যাখ্যা দেওয়া হলো না। যে কোনো অপরাধী তার সমর্থনে বড় যুক্তি তৈরি করে রাখতে পারে যদি তাকে জেরা করার সুযোগ না দেওয়া হয়। এক্ষেত্রে পার্টিকে জেরা করা মানে দলবিরোধী কাজে লিপ্ত হওয়া। অনিমেষরা আশা করেছিল নির্বাচনে হেরে গেলে মার্ক্সবাদীরা সংসদীয় গণতন্ত্রের মেকি পথ ছেড়ে আসবে। বস্তুত এ সম্পর্কে কানাঘুষো শোনা যাচ্ছিল। এটি রাজ্যে সরকার হাতে পাওয়া মানে কোনোভাবেই দেশে কমিউনিজম প্রতিষ্ঠা নয়। এই শাসন ব্যবস্থায় সমস্ত ক্ষমতা যখন কেন্দ্রীয় সরকারের হাতে থাকে তখন একটি রাজ্য সরকার কিছুই করতে পারে না। কিন্তু কার্যত দেখা গেল মার্ক্সবাদীরা এতেই সন্তুষ্ট হয়ে পড়েছেন। কেন্দ্রের কাছে থেকে আরও ক্ষমতা পাওয়ার জন্য মাঝে মাঝে আবেদন নিবেদন চলছে। অনিমেষরা বুঝে নিল যা করবার তাদের একাই করতে হবে। এদেশে থিওরি আর প্র্যাকটিসের মধ্যে যে আকাশ জমিন ফারাক, তা ওরা যারা মাটিতে দাঁড়িয়ে কাজ করছিল তারা হাড়ে হাড়ে টের পাচ্ছিল। কিন্তু ততক্ষণে বল গড়াতে শুরু করেছে, উত্তেজনা মানুষকে একত্রিত করেছে। অনিমেষরা পশ্চিমবাংলা ছাড়িয়ে এখন সারা দেশে ব্যাপক ছড়িয়ে পড়েছে। কিন্তু এ কথা ঠিক, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির একাংশ জনসাধারণের সঙ্গে থাকার চেষ্টা করছিল। সরকারি গিয়ে রাষ্ট্রযন্ত্রের প্রক্রিয়াশীল চরিত্র, আমলাদের চেহারার বিচার ব্যবস্থা ও পুলিশের আসল রূপ কৃষকের সামনে ভালোভাবে তুলে ধরতে। নির্বাচনের আগে তারা কৃষকদের যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন সেগুলোর প্রতি এক ধরনের নৈতিক দায়িত্ব তারা বোধ করছিল। কিন্তু সরকারে গিয়ে এসব সংস্কার করতে গিয়ে অন্য শরিকদের কাছ থেকে বাধা পেলেন। অতিরিক্ত জমি ভূমিহীন কৃষকদের মধ্যে বিতরণ ও বর্গাচাষ উচ্ছেদ করে একটা চেষ্টা তারা পারলেন, যা বিচার ব্যবস্থা ও আমলাতন্ত্রের বাধায় অকেজো হলো। 18 মার্চ 1966 তারিখে মার্ক্সবাদীরা শিলিগুড়ি মহকুমা শাখার উদ্যোগে একটি সভা করেন। জমির উপর ভূমি মালিকদের একচেটিয়া অধিকারের অবসান, কৃষক সমিতির মাধ্যমে জমির সুষম বন্টন, জোতদারদের উৎখাত করার জন্য কৃষকদের সশস্ত্র করার একটি কর্মসূচি নেওয়া হলো। কিন্তু পরবর্তীকালে যখন আন্দোলন তুঙ্গে, তখন যুক্ত ফ্রন্টের পুলিশ কৃষকদের নির্মমভাবে হত্যা করে তখন সরকারের থেকেও মার্ক্সবাদীদের সামান্য প্রতিবাদ ছাড়া কিচ্ছু করতে পারেনি। যুক্তফ্রন্ট মন্ত্রিসভা কৃষকদের উপর অত্যাচার চালালেও তারা মন্ত্রিত্ব থেকে যান এবং সেই পথেই কৃষক আন্দোলনের সক্রিয় বিরোধিতা করে। প্রথম বিস্ফোরণ 67 সালের মার্চ-এপ্রিল মাসে শিলিগুড়ি মহকুমার নকশাল বাড়িতে। দলে দলে গরিব ও শুকিয়ে যাওয়া কৃষকরা বেরিয়ে এলো ঘর থেকে বেনামি জমি দখল করতে। যোদ্ধাররা প্রতিরোধ করলো বন্দুক হাতে। কিন্তু মানুষ যখন মরিয়া হয় তখন সে বাঁচার স্বপ্ন দেখে। সে সময় তাকে দাবিয়ে রাখা শক্ত। কৃষকরা ব্যাপক হারে জমি দখল করতে লাগলো। জোদ্দারের হাত শক্ত করলো পুলিশ। স্বাধীন ভারতবর্ষের মাটিতে মাথা তুলে দাঁড়াতে চাওয়া গরিব কৃষকদের রক্ত ঝরল। তারা চেষ্টা করলো পুলিশের হাত থেকে অস্ত্র কেড়ে নিতে, জোদ্দারকে নিরস্ত করতে। কিন্তু বিনিময়ে মহিলা এবং শিশুদের নৃশংসভাবে হত্যা করলো পুলিশ। নকশাল বাড়ির মাটিতে যে রক্ত ঝরল তার প্রতিবাদ কোনো রাজনৈতিক দল করল না, কিন্তু গলাও খুলল না। যুক্তফ্রন্টে বাস করে মার্ক্সবাদীরা কিছু প্রতিবাদ জানানোর ঝুঁকি নিয়ে চুপ করে গেল। কারণ তখন সারা দেশে একটা গুজব ছড়িয়ে দেওয়া হয়েছিল যে মার্ক্সবাদীরা নাকি খুব কট্টর, তাদের মনোভাব জঙ্গি, শক্তি প্রয়োগ ছাড়া অন্য কোনো চিন্তা করতে পারে না। ফলত তাদের সম্পর্কে এই ধরনের ভীতি জন্য শরিক দলের মধ্যে সঞ্চারিত হলো। তারা এদের বিরুদ্ধে সরব হলো না, কিন্তু এত চেষ্টা সত্ত্বেও যুক্তফ্রন্টকে বাঁচানো গেল না। পরস্পরকে প্রতিনিয়ত সন্দেহ ও অবিশ্বাস করে একটি পরিবার কখনো টিকে থাকতে পারে না। নকশাল বাড়িতে যে আন্দোলনের সূচনা হলো তা সেখানে আপাত দৃষ্টিতে থেমে গেলেও সারা দেশে তার প্রতিক্রিয়া হলো ব্যাপক। এই আন্দোলনের খবর সারা দেশে ছড়িয়ে পড়ল।
কেরালা, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, ত্রিপুরা, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, আসাম ইত্যাদি রাজ্যে ভূমিহীনদের জন্য জমির দাবি, জোর করে বাড়তি জমি দখলের চেষ্টা, উচ্ছেদ হওয়া বর্গাদার মাঠের ফসল কেটে নিতে চেষ্টা করল। নকশালবাড়িদের রক্ত ঝরেছিল কৃষকদের শরীর থেকে, তা যেন সমস্ত নিরস্ত্র কৃষকের বুকে ছড়িয়ে পড়ল। অনিমেষ এতদিন সংবিধানের কাজে ব্যস্ত ছিল। শিলিগুড়ির সঙ্গে তার যোগাযোগ। নকশালবাড়ির আন্দোলনের পর সারা দেশে পুলিশি তৎপরতা শুরু হয়ে গেল। বেশিরভাগ সময়ই তাকে এবং তার সঙ্গীদের গা ঢাকা দিয়ে থাকতে হতো। একটা ব্যাপারে অনিমেষকে প্রায়ই চিন্তিত করত। এত কাছে নকশালবাড়িতে যে ঘটনা ঘটে গেল তার কোনো প্রতিক্রিয়া মধ্যবিত্ত কিংবা শ্রমজীবীর মধ্যেও হচ্ছে না। যেন এসব করে কৃষকদের জমি পাচ্ছে, তাতে আমাদের কি, এরকম একটা প্রবণতা। অনিমেষরা আর সারা দেশে ব্যাপকভাবে নকশালবাড়ির সমর্থনে পোস্টার ফেলেছে, ছোট ছোট জনসভা করেছে। ওরা ধরে নিচ্ছিল এভাবে ওরা সাধারণ মানুষকে বোঝাতে পারবে। খুঁটিমারি জঙ্গলের মধ্যে অনিমেষের সাময়িক আস্তানাটা ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছিল। সিরিল প্রায় খবর আনছিল স্বর্গছেরা অঞ্চলে পুলিশি তৎপরতা বেড়েছে। এখন সারা দেশ গরম। কাগজ খুললেই পুলিশের সঙ্গে নকশালপন্থীদের সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। কথাটা ভাবলে অনিমেষের অবাক লাগে। যেহেতু নকশালবাড়িতে প্রথম বিস্ফোরণ, তাই এটা দলের নাম চিহ্নিত হয়ে গেল নকশালপন্থী বলে। অন্ধ্রপ্রদেশে পুলিশের সঙ্গে সংঘর্ষে কেউ নিহত হলে তাকে বলা হয় নকশাল। কেন? অবশ্যই নিজেদের নকশালবাড়ির কৃষকদের উত্তরসূরি বলে গর্বিত বোধ করার কারণ আছে। কিন্তু সমস্ত দেশে বিপ্লবের আগুন ছড়িয়ে দেবার চেষ্টা চলছে, তখন একটা ক্ষুদ্র সীমার মধ্যে নিজেদের পরিচয় আবদ্ধ করা কেন? এসবই বুর্জোয়া মানসিকতার ফসল, কিন্তু তারাও ক্রমশ সেটা মেনে নিচ্ছে। নির্দেশ এসেছে এই এলাকায় যত ব্যক্তি মালিকানায় বন্দুক আছে তা জোর করে ছিনিয়ে নিতে হবে। লিস্ট অনিমেষের হাতে। আজ রাত্রে প্রথম অ্যাকশনে বের হবে সে। কিন্তু ভেতরে ভেতরে একটু উত্তেজনা বোধ হচ্ছিল না। সিরিল এবং সে ছাড়া এই তথ্যটি কাউকে জানানো হয়নি। বিকেল হয়ে যাওয়া এই সময়টা অনিমেষ একা বসেছিল। বড় বিষণ্ণ লাগে এই সময়টা। তার উপর ঝড়ো বাতাস বইছে। ভুটানের পাহাড় থেকে মেঘ ভেসে আসছে কদিন থেকে। প্রথম বর্ষণ শেষ হবার পর কিছুদিন প্রকৃতি চুপচাপ ছিল। এখন যে বর্ষা নামবে তা চলবে একটানা। সময়টা অবশ্যই অ্যাকশনের জন্য উপযুক্ত। সন্ধ্যের খানিক বাদে জুলিয়েন এলো, সঙ্গে সিরিল। মালবাজার মেটেলি অঞ্চলে কাজ করছে জুলিয়েন। আজ ওর আসবার কথা নয়। অনিমেষ হাত মিলিয়ে জিজ্ঞেস করলো, হঠাৎ এখানে? কিছু টাকার দরকার, কিছু ভালো মাল আসছে পাকিস্তান থেকে। কি আছে? যা আছে তাতে একটা থানা উড়ে যাবে। অনিমেষ বলল, ভালোই হলো, চলুন দেখি কপালে কি আছে আজ। তারপর সে জুলিয়ানকে আজকের পরিকল্পনার কথা খুলে বলল। সিরিল চুপচাপ শুনছিল। শেষ হলে বলল, আজ রাত্রেই এখান থেকে হাওয়া হয়ে যেতে হবে। আমি গাড়ির ব্যবস্থা করে ফেলেছি। অনিমেষ জিজ্ঞাসা করলো, কার গাড়ি? পানিরা মেরি। ওর গ্যারেজে 3টা জিপ আছে। চাবি কার কাছে থাকে আমি জেনে এসেছি। জুলিয়ান বলল, কাজ শেষ হলে কোথায় যাওয়া হবে? শিলিগুড়ি চলে যাব। মোটেই তা করা যাবে না। শিলিগুড়ি এখন খুব গরম। রাত্রে জিপ দেখলে পুলিশ ছাড়বে না। কিন্তু একটা বড় শহরে গিয়ে গা ঢাকা না দিলে মুশকিল হবে। শিলিগুড়ি ছাড়া আর তো কিছু আসছে না মাথায়। জিপ নিয়ে সোজা নাগরকাটায় চলে যান। সেখানে রাতটুকু কাটিয়ে ভোরের ট্রেন ধরে হাসিমারায় ফিরে আসবেন। ওখান থেকে ভুটানের বর্ডার মিনিট 15 রাস্তা। পুলিশ জিপ খুঁজে পেলে ভাববে শিলিগুড়ির দিকেই গিয়েছেন। আবার উল্টো রাস্তার দিকেও ফিরে যেতে পারেন, একথা ওদের মাথায় ঢুকবে না। নাগরকাটায় অনিমেষ কখনো যায়নি। হাসিমারায় গিয়েছে, ওখান থেকে ফুইংশিলি খুব কাছে। পাশেই নদীর উপর বিরাট বাঁধের কাজ হচ্ছে। সেখানে ওদের কিছু লোক আছে। আস্তানা পেতে অসুবিধা হবে না। জুলিয়েনের পরিকল্পনা তাই তার খুব পছন্দ হলো। লোকটির মাথা খুব স্বাভাবিক, ব্যাপারটা চমৎকার খেলে। রাত 12টা একদম মৃত হয়ে যায় স্বর্গছেরা। কোথাও সামান্য শব্দ নেই। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। অনিমেষ আর জুলিয়েন সমিলগুলো সামনে এসে দাঁড়ালো। সিরিলকে বলা হয়েছে মেছুয়া পুল থেকে স্কোয়াডের বাকি সবাইকে নিয়ে ছড়িয়ে ছিটিয়ে সেখানে চলে আসতে। অনিমেষের একটু উত্তেজনা আসছিল না। সে একেবারে পেটের ভেতরে গোটা অস্ত্রটা দেখে নিল। সুভাষদার দেওয়া জিনিসটা খুবই ভালো। একদিন বৃষ্টির রাতে সে নিয়ম মেনে পরীক্ষা করছিল। হাত কাঁপেনি, কিন্তু একটি গুলি ছোড়ার অভিজ্ঞতা ছাড়া আর কোনো সম্বল নেই। বরং জুলিয়েনের হাতের ঝোলার মধ্যে যে মালগুলো আছে তা অনেক নিরাপদ। এক টিপ করে ছুঁড়ে দাও, একসঙ্গে অনেকটা জায়গা জুড়ে উড়ে যাবে।
অনিমেষ চারপাশে তাকালো। সামনেই ওদের স্কুল। এখন অবশ্য নামেই স্কুল, আসলে কিছু ভাঙাচোরা টিনের ঘর আর পুজো মণ্ডপ। আসলে স্কুল হচ্ছে ওপাশে মাঠের গায়ে। কিন্তু এখানেই ভবানী মাস্টার ওদের পড়াতেন। সেই 47 সালের 15ই আগস্ট এই স্কুলের সামনে জাতীয় পতাকা তুলেছিল। কানের পর্দায় এখনও বন্দে মাতরম চিৎকারটা মাখামাখি হয়ে আছে। অনিমেষ হাসল। সে সব শৈশব স্মৃতি সুদৃশ্য রংটায় মোড়ানো যেন। ছায়ায় ছায়ায় শিরিল বেরিয়ে এলো। রেডি? জুলিয়েন বলল, তুমি চলে যাও আগে, হাওয়া দেখলে সিটি দিবে, আমরা আসছি। মোট 8 জন। অনিমেষ ওদের প্রত্যেককে চেনে। একটা সুবিধা এই যে এদের কারোর নাম পুলিশের খাতায় নেই, কিন্তু ছেলেগুলোর মুখ চোখ দেখে অনিমেষ বুঝতে পারছিল ওরা ঠিক স্বাভাবিক নেই। সে ওদের সামনে গিয়ে বলল, কমরেডস, আজ আমরা যা করতে যাচ্ছি তা এই দেশের জন্যেই। মনে কোনো সংকোচ রাখবেন না কেউ। ছেলেগুলো কোনো কথা বলল না। অনিমেষ জানে শিরিল ওদের যা বোঝানোর বুঝিয়েছে। দুটো দলে ভাগ হয়ে যাওয়ার রাস্তা পার হলো। বৃষ্টির জল মাথায় জমেছে। ভাগ্যিস এখন মেঘ ডাকছে না, কারণ বিদ্যুৎ ঝলসালে অসুবিধায় পড়তে হতো। চৌমাথায় এসে ওরা পজিশন নিয়ে দাঁড়ালো। পানিরামের বাড়ি দেখা যাচ্ছে। নিঝুম এই রাতে সেখানে একটাও আলো নেই। এই সময় সিটি বাজলো। তীক্ষ্ণ একটা শব্দ আচমকা কানের পর্দায় স্ক্রুর মতো পেঁচিয়ে ঢুকে যেতে অনিমেষ সোজা হয়ে দাঁড়ালো। পাঁচিলটা কাঁধ বরাবর। ওরা সবাই ডিঙিয়ে ওপারে চলে এলো। গেট ভেতর থেকে তালা দেওয়া। একজন একটা ছোট্ট লোহার রডের চাপ দিয়ে তালাটাকে খোলার চেষ্টা করতে শব্দ হলো। সঙ্গে সঙ্গে কুকুর ডেকে উঠল ভেতরে। ততক্ষণে তালা খুলে গেছে। ওরা চট করে বাড়ির দেয়ালের দিকে সরে এলো। কুকুরটা তখন প্রবল শব্দে ডেকে যাচ্ছে। মানুষের গলা শোনা গেল। কুকুরটাকে ধমকাচ্ছে। কিন্তু আরও মরিয়া হয়ে উঠল ওর গলার স্বর। অস্বাভাবিক ব্যবহার করে লোকটা ঝুঁকে পড়ল, বাইরের দিকে দেখতে চেষ্টা করলো। দারোয়ান, দারোয়ান! গেটের ডান দিক থেকে দরজা বন্ধ একটা ছোট্ট ঘর থেকে উত্তর হলো, জি সাহেব। শালা শুয়োর কি বাচ্চা, রাত ভোর নিদাতা, দেখো বাহার মে কেয়া হুয়া। অনিমেষ দেখলো ছোট্ট ঘরের দরজাটা খুলে গেল। একটা মাঝবয়সী লোক সন্দেহ নিয়ে ঘর থেকে বেরিয়ে এসে চারপাশ দেখতে লাগলো। অনিমেষরা যেখানে দাঁড়িয়ে আছে সেখানে চট করে নজর পড়া সম্ভব নয়, কিন্তু অনিমেষ চট করে ভেবে নিল লোকটাকে বাড়তে দেওয়া উচিত নয়। ওপরের লোকটা তখনও ঝুঁকে আছে বারান্দায়। কুকুরেরও চিৎকার কমেনি। গেটের তালা যে ভাঙা হয়েছে দারোয়ান বোধহয় ভাবতে পারেনি, কারণ সেটা ফাঁক করা ছিল না। একটু অসতর্ক হয়েই লোকটা ঘুরে দেখার জন্য এপাশে এপাশে এলো। ফোঁটা ফোঁটা বৃষ্টিতে ওর নিশ্চয়ই অস্বচ্ছন্দ হচ্ছিল। তাছাড়া রাত দুপুরে বিছানা ছেড়ে উঠে আসা আলসেমিও চোখে জড়িয়েছিল। অনিমেষরা সত্য হয়ে দাঁড়িয়ে লোকটাকে লক্ষ্য করছিল। কাছাকাছি আসতেই সিরিল আচমকা ওর মাথায় আঘাত করলো। একটা শব্দ হলো না, কলা গাছের মতো মাটিতে নেতিয়ে পড়ল। ওরা দ্রুত শরীরটাকে কানিসে নিচে নামিয়ে যাতে ব্যাপারটা দেখা না যায়। তখনই ওপর থেকে চিৎকার এলো, দারোয়ান, সব ঠিক হ্যাঁ? কোনো উত্তর না পেয়ে লোকটা খিচিয়ে উঠল, হারামি, কাহা হ্যাঁ তুম? অনিমেষ ইশারায় সবাইকে চুপ থাকতে বলে গুটি গুটি করে বারান্দায় উঠে এসে সদর দরজার পাশে দাঁড়ালো। কিছুক্ষণ হাঁকাহাঁকির পর বোধহয় লোকটার মনে সন্দেহ ঢুকলো। কুকুরটাকে টানতে টানতে সে ভেতরে ঢুকে গেল। জুলিয়েন অনিমেষের পাশে এসে ফিসফিস করে বলল, ওরা অ্যালার্ট হবার আগে আমাদের ঢোকা উচিত। অনিমেষ ঘাড় নাড়ল, না, ওরা কিছুই আন্দাজ করতে পারবে না, ওয়েট করুন। ভেতরে তখন অনেকগুলো গলা কথা বলছে। তারপর পায়ের শব্দ পাওয়া গেল। অনিমেষরা ততক্ষণে প্রস্তুত। বিরক্ত গলায় কিছু বলতে বলতে কেউ দরজাটা খুলতেই কুকুরটা তীরের মতো ছিটকে বেরিয়ে এলো। কিন্তু বারান্দার শেষ প্রান্তে পৌঁছবার আগেই আত্মচিৎকার করে বেচারাকে শুয়ে পড়তে হলো। শিরিলের সঙ্গীদের মধ্যে একজন চটপটে হাতে কাজটা করতে পারবে তা অনিমেষও ভাবতে পারেনি। ফলে যে লোকটা দরজা খুলছিল সে হতভম্ব হয়ে দাঁড়িয়ে ওদের দেখে ঠকঠক করে কাঁপতে লাগলো। অনিমেষ লোকটির সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, পানিরাম কোথায়? 3-4 বার কথা বলার চেষ্টা করে শেষ পর্যন্ত লোকটা আঙ্গুল দিয়ে ভেতরে দেখিয়ে দিল। সময় নষ্ট করলো না অনিমেষরা। লোকটাকে সঙ্গে নিয়ে অন্দরে ঢুকে পড়ল। বেশ বড় বাড়ি। চারপাশের ঘরগুলো কিছু মুখ কৌতূহলে বাড়িয়ে হকচকিয়ে গেল। অনিমেষ চিৎকার করলো, আপনারা সবাই বেরিয়ে আসুন, নইলে এই লোকটাকে মেরে ফেলা হবে। অস্ত্রটি বের করে লোকটা শরীরে ঠেকালো সে। সঙ্গে সঙ্গে লোকটি ধপ করে মাটিতে বসে পড়ল। ম্যাজিকের মতো কাজ হয়ে গেল তৎক্ষণাৎ। পিলপিল করে 5-6 জন নারী পুরুষ জড়সড় হয়ে ঘরের মাঝখানে এসে দাঁড়ালো। শিরিল গিয়ে ঘরগুলো দেখে এলো।
এসে ঘাড় নাড়ল, কেউ নেই। ঠিক তখনই একটা গুলির শব্দ হলো, আর অনিমেষ দেখল ওদের দলের একটি ছেলে ছিটকে পড়ে গেল। অনিমেষ দ্রুত মুখ তুলে একটা মোটা লোককে দেখতে পেল, 2 হাতে বন্দুক নিয়ে আবার টিপ করছে। কিছু বোঝার আগেই বিস্ফোরণ ঘটে গেল উপরে। জুলিয়েনের হাত শূন্য থেকে নেমে আসার আগেই দোতলায় কাঠের রেলিংয়ে একাংশে খসে গেল। বন্দুকধারী উবু হয়ে বসে আর্তনাদ করতে লাগলো। দুজনকে এদের পাহারায় রেখে অনিমেষটা উপরে উঠে এলো। শিরিল চটপট হাতে লোকটিকে তুলে ধরল। ক্যা পনিরামজি, ক্যা হুয়া? সর্বাঙ্গে রক্ত ঝরছে, হাতের বন্দুক পড়ে আছে। লোকটা তখনও গঙ্গাচ্ছে। মরে যাওয়ার মতো আহত হয়নি বোঝা যায়। অনিমেষের মাথা গরম হয়ে গিয়েছিল। সে দাঁত চেপে জিজ্ঞেস করলো, গুলি করলেন কেন? ডাকু। পনিরাম তখনও কাঁপছিল। জুলিয়েন বলল, আর দেরি করা ঠিক হবে না। শব্দ পেয়ে লোকজন ছুটে আসতে পারে। চটপট, জলদি। বেশিক্ষণ সময় লাগলো না বন্দুক হাতাতে। পানিরামের শোয়ার ঘরের সিন্ধুকে টাকার স্তূপটা পাওয়া গেল। 2টো বাজারের থলেতে পুড়ে নিল সেগুলো। শিরিল সোনার গয়নাগুলোর দিকে হাত বাড়াতে যাচ্ছিল, নিষেধ করল নিমেষ। ওগুলো নিয়ে ঝামেলা বাড়বে, তুমি গাড়ির চাবি জোগাড় করো। এক লাফে নিচে নেমে গেল শিরিল। অনিমেষ দ্রুত বারান্দায় গিয়ে বাইরের দিকটা দেখল। আশেপাশে লোকজনের গলা পাওয়া যাচ্ছে। গুলির শব্দে ঘুম ভেঙে গেছে তল্লাটের মানুষের। আর এখানে থাকা যায় না। ভেতরের বারান্দায় আসতেই জুলিয়েনের গলা পাওয়া গেল। আজ বদলা হলো পনিরামবাবু। এতদিন যে রক্ত শুষেছেন গরিব মানুষের, তার হিসাব মেটালেন আজ। কথাটা শেষ করে ইঙ্গিত করতেই শিরিলের এই সঙ্গীটি যে কুকুরটাকে ঠান্ডা করছিল তার হাত চলল। অনিমেষ দেখলো বসে থাকা বিরাট শরীরটা লাশ হয়ে গেল। অনিমেষের দিকে তাকিয়ে জুলিয়েন হাসল। উপায় ছিল না, শালা আমাদের চিনতে পেরেছিল। বাঁচিয়ে রাখলে বেশি দাম দিতে হতো। অনিমেষ আবিষ্কার করলো এই ছাড় পোকাটির মৃত্যুর চোখের উপর থেকে একটু খারাপ লাগছিল না, বরং অদ্ভুত শান্ত হয়ে গেল নার্ভগুলো। চট করে মনে পড়ে গেল নিচের মাটিতে ওদের একজন শুয়ে আছে। ওরা আবার নিচে নেমে এসে ছেলেটির পাশে দাঁড়ালো। এক পলকে বোঝা যায় প্রাণ গুলি লাগা মাত্রই চলে গেছে। বুকের ওপর অনেকটা রক্ত মাখামাখি। জুলিয়ে নিচু গলায় নির্দেশ দিতেই ছেলেটা শরীরটা তুলে নিল। ঘরের কোনায় দাঁড়ানো লোকগুলোর দিকে তাকিয়ে অনিমেষ বলল, 10 মিনিটের মধ্যে যে ঘর থেকে বের হবে তাকেই পানিরাম বানিয়ে দেব। ওরা বারান্দায় এসে দেখল অন্তত 15 লোক গেটের বাইরে জমা হয়ে গেছে। 2-1 জন গেট টেনে ঠেলে ঢুকবে এরকম করছিল। ওদের দেখে কি করবে বুঝতে পারছে না। যদিও এখানে বেশ অন্ধকার, মুখের আদল পরিষ্কার দেখা যায় না, তবুও কোনো সুযোগ নিতে চাইল না অনিমেষ। শূন্যে মুখ করে গুলি ছুড়ল আচমকা। সঙ্গে সঙ্গে হুড়হুড়ি পড়ে গেল জটলার মধ্যে। কে আগে পালাতে পারে সেই চেষ্টাই চলছিল। পাশের গ্যারেজ থেকে একটা জিপ নিয়ে শিরিল তখন প্রায় নিঃশব্দে এসে দাঁড়িয়ে সামনে। 2টো গাড়ি পাওয়া গেল না, একটার আবার ইঞ্জিন খারাপ। ওরা সন্তর্পণে মৃত ছেলেটিকে জিপের পেছনে 2টো সিটের মাঝখানে শুইয়ে দিয়ে উঠে বসলো এক এক করে। জায়গা কম হচ্ছিল, কিন্তু তা নিয়ে কেউ মাথা ঘামালো না। জিপ চলতে আরম্ভ হবার আগে অনিমেষের মনে পড়ে গেল 1 মিনিট দাঁড়াতে বলে সে লাফিয়ে নেমে পকেট থেকে কালো চক বের করে সাদা দেয়ালের উপর দ্রুত লিখল, নকশাল বাড়ি, লাল সেলাম। গরিব মানুষের শত্রু পনিরামরা, সাবধান। চটপট লিখে জিপে উঠতেই জুলিয়েন বলল, হাতের লেখার প্রমাণ রেখে গেলে? অনিমেষ গম্ভীর গলায় বলল, আজ থেকে যুদ্ধ শুরু হয়ে গেল। যখন তখন সারা শরীর দিয়েই তো প্রমাণ রাখছি। গেট পার হবার পর জুলিয়েন উঠে দাঁড়িয়ে ঝোলা থেকে বস্তুটি বের করে পানিরামের বাড়ির উপর ছুঁড়ে মারল। প্রচণ্ড শব্দে স্বর্গছেরা কেঁপে উঠতেই ওরা রাস্তায় এসে পড়ল। একটি মানুষকেও কাছাকাছি দেখা যাচ্ছে না। জিপ ছুটল নগর কাটার দিকে। অনিমেষ 1 পা বাইরে রেখেই সামনের সিটে কোনো মতে বসে আছে। তার পাশে জুলিয়েনের পায়ের নিচের থলে ভর্তি টাকা। পেছনে একটি ছেলের হাতে বন্দুক 2টো। কেউ কোনো কথা বলছিল না, মুখে কোনো শব্দ কেউ না করলেও প্রত্যেকেই মৃতদেহটির কথা ভাবছিল। যাবার সময় সে সবার মতো সহজ ভঙ্গিতে হেঁটে গিয়েছিল। এখন তার শরীর নিথর, জিপের মেঝেতে থলের মতোই পড়ে আছে। প্রথম অ্যাকশনে একটা বড় দাম দিতে হলো। অনিমেষ এই 20-21 বছরের ছেলেটিকে আগে কখনো দেখেনি, কিন্তু ছেলেটির কথা যত ভাবছিল সে তত তার ভিতরে ক্ষরণ হচ্ছিল। ওর সঙ্গীরাও এখন চুপচাপ। ডান দিকে বানারহাটকে রেখে ওরা ডান দিকের নদীর দিকে গেল। অনিমেষ শিরিলকে গাড়িটা থামাতে বলল। চুপচাপ সে নিচের নদীটার দিকে তাকালো। অনেকটা জায়গায় চর পড়ে আছে, মাঝখানে সরু ফিতার মতো জলের রেখা। সে ফিরে এসে বলল, গাড়িটাকে ব্যাক করে নদীর বেডে নিয়ে যাওয়া যায় কি না? হ্যাঁ, ওপাশে একটা রাস্তা আছে,
তাই করুন। ওরা সবাই গাড়ি থেকে নেমে পড়ল। সিরিল ধীরে ধীরে গাড়িটা পিছু নিয়ে গেল। অনিমেষ সঙ্গীদের মুখের দিকে তাকালো। সে যা ভাবছে এরাও কি একই কথাই ভাবছে? নাহলে কি কারণে জিপটাকে নিচে নিয়ে যেতে বলল, তাকে জিজ্ঞেস করলো না কেন? আঘাত সব মানুষের ভাবনা একখাতে বইয়ে দেয়। ওরা নিঃশব্দে নিচে নেমে এলো। বড় বড় বোল্ডারের পাশ দিয়ে সরু প্যাসেজ দিয়ে জিপটাকে কোনো মতে নদীর উপর নিয়ে এলো সিরিল। ছেলেটা খুব ভালো গাড়ি চালায়। ওরাই আবছা অন্ধকারে ঘুরে ঘুরে ঠিক ব্রিজের নিচে একটা নরম জায়গা পেল। অনিমেষ দেখল জায়গাটা অনেক বালি, পাথর টাথর বড় একটা নেই। সিরিল গাড়ি থেকে নেমে বলল, আমরা সবাই একমত তো? সবাই জিজ্ঞাসার চোখে তাকাতেই সিরিল খানিক ইতস্তত করল। সোমবার ডেড বডি ওর মার কাছে পৌঁছে দেওয়ার কথা। জুলিয়েন বলল, অসম্ভব, সেটা করলে পুরো দল ধরা পড়ে যাবে। অনিমেষ সিরিলকে জিজ্ঞাসা করল, তোমার কি ইচ্ছে? হঠাৎ দাউ দাউ করে কেঁদে উঠল সিরিল। সবাই চুপ করে বসে থাকলো কিছুক্ষণ। অনিমেষ বুঝতে পারছিল ওদের অনেকেরই কান্না আসছে। সিরিল প্রকাশ্যে কাঁদছে। অনেক চেষ্টার পর নিজেকে শান্ত করলো সিরিল। তবুও আমার কথা শুনে সোমরা বাড়ি থেকে বেরিয়ে এসেছিল। আমি ওর মায়ের সামনে কখনো যেতে পারবো না। ঠিক আছে, এখানেই হোক। বালি নরম করতে অসুবিধা হলো না। ওরা সবাই মিলে হাত চালালো। জিপের মধ্যে একটা ছোট্ট ত্রিপল পাওয়া গেল। গর্তটা ফুট চারেক খুঁড়ে প্রায় 1.5 ঘন্টা খরচ হয়ে গেল। এখন এখানে কোনো শব্দ নেই। নদীর দুধারে জঙ্গল। মাঝে মাঝে এক একটা ভারী লরি উপরে ব্রিজ দিয়ে হু হু করে ছুটে যাচ্ছে। আশেপাশে কোনো জনবসতি নেই। ঠিক ব্রিজের নিচে থাকায় কোনো জ্বলন্ত গাড়ির নজরে পড়ার সম্ভাবনা নেই। একসময় খুঁড়তে খুঁড়তে জল বেরিয়ে এলো। খোঁড়া বন্ধ করে জুলিয়েন ছেলেদের বলল, কিছু মাঝারি সাইজের বুলডোজার জড়ো করো তো। তারপর বাড়ি থেকে ত্রিপলটা বের করে গর্তের মধ্যে সুন্দর করে বিছিয়ে দিল। ত্রিপলের একটা দিক অনেকখানি বাইরে বের করে রাখল সে। সিরিল এবার 3 জনকে সঙ্গে নিয়ে জিপ থেকে সোমবার শরীরটাকে পরম যত্নে বয়ে নিয়ে এলো সেখানে। এই পাতলা অন্ধকারেও বোঝা যাচ্ছিল ছেলেটার মুখ অত্যন্ত স্বাভাবিক, যেন গম্ভীর এবং গভীর ঘুমের ভেতর স্বপ্ন দেখছে সে। অনিমেষ জানে না এই কালো ছেলেটি রাজনীতি বুঝতো কিনা, লেখাপড়া কত দূর শিখেছে, আদৌ শিখেছে কিনা তাও তার জানা নেই। কিন্তু একটা নতুন ভারতবর্ষ তৈরি করার যে স্বপ্ন এখন তাদের চোখে, এটা শরিক ছিল। কিংবা এসবের কিছুই সে তেমন করে জানতো না। বন্ধুর কথায় হয়তো অ্যাডভেঞ্চারের স্বাদ নিতে চেয়েছিল। সে মনে হলো আসন্ন বিপ্লবের ভিত তৈরি করতে সে একটা ইট পাতল। জুলিয়েনের মাথা ঠিক ছিল। চটপটে হাতে সে ছেলেটিকে পকেটে দেখে নিল। একটা চারমিনারের প্যাকেট, দেশলাই আর গোটা 3 টাকা ছাড়া আর কিচ্ছু নেই। কিন্তু বুকের উপর নেতানো ক্রুশ দেওয়া চেনটাকে সযত্নে খুলে নিয়ে শিরিলের হাতে গুজে দিয়ে উঠে দাঁড়িয়ে চোখ বন্ধ করে কিছুক্ষণ বিড়বিড় করে ঠোঁট নাড়ল। তারপর কপালে ও 2 কাঁধে হাত ছুঁয়ে অনিমেষের দিকে তাকালো। অনিমেষ সঙ্গীতের দিকে এগিয়ে এলো। কমরেডস, এটা অত্যন্ত বেদনার যে আমাদের একজন সাথী আজ প্রথম অ্যাকশনের দিনই শহীদ হলেন। আসন্ন বিপ্লবের সূচনায় এই মৃত্যু আমাদের যদিও নিঃসঙ্গ করলো, কিন্তু আমি বিশ্বাস করি আমাদের উদ্যমকে আরও শক্তিশালী করবে। যা সত্য তা আমাদের মানতেই হবে। আসুন আমরা সবাই কমরেড সোমরার কাছে শপথ করি, শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা যেন তার আত্মার অপমান না করি। সবাই এসে সোমরাকে ঘিরে হাঁটু গেড়ে বসলো। সেই নির্জন মধ্যরাতের নদীর চরে শিরশিরে বাতাস ছাড়া আর কোনো শব্দ নেই। প্রত্যেকের হাত সোমরার শরীর স্পর্শ করতেই অনিমেষের মনে হলো এখনও তাপ আছে মৃতদেহে। অনিমেষ গাঢ় গলায় বলল, আপনারা আমার সঙ্গে উচ্চারণ করবেন, যতদিন ভারতবর্ষের বুর্জোয়া শাসন ব্যবস্থা ধ্বংস না হয় ততদিন আমরা বিশ্রাম করব না। গম্ভীর বিষণ্ণ কিন্তু দৃঢ় গলায় শব্দগুলো প্রতিধ্বনিত হলো। তারপর অত্যন্ত যত্নে সোমরার শরীর গর্তের ভেতর ত্রিপলের উপর শুইয়ে দিয়ে ত্রিপলের অন্য প্রান্তটি দিয়ে ঢেকে দেওয়া হলো। সামান্য বালি ছড়িয়ে এক এক করে বুলডোজারগুলো সাজানো হলো শরীরের উপর। এবার প্রত্যেকে বালি চাপিয়ে দিতে লাগলো গর্তে। জুলিয়েন চাপা গলায় বলল, কমরেড সোমরা, যুগ যুগ জিও। ওরাও সাড়া দিল, যুগ যুগ জিও।
নকশাল বাড়ির লাল সালাম, লাল সালাম, লাল সালাম। কমরেড সোমরা, লাল সেলাম, লাল সেলাম, লাল সেলাম। সেই রাত্রিতে কতগুলো বুকের গভীর কষ্টের মধ্যে ভীষণ উত্তাপ জন্ম নিচ্ছিল। প্রতিটি শব্দ যেন জ্বলন্ত মশালের মতো ওদের সমস্ত শরীরে সেই তাপ ছড়াচ্ছিল। এক সময় যখন সেই গর্তটির কোনো অস্তিত্ব বোঝা যাচ্ছিল না, তখন ওরা নিঃশব্দে উঠে দাঁড়ালো। বুকনুট চ্যানেলটির সাথে থেকেও সাবস্ক্রাইব করো। নেক্সট পর্ব শোনার আমন্ত্রণ রইল।